বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন ইউনূস নাটক করছেন, যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলামী, এনসিপি কিংবা গণসংহতি আন্দোলন, প্রায় সব রাজনৈতিক দলই এক বাক্যে বলছে এখন ইউনূসের পদত্যাগ হলে আরও বড় সংকট তৈরি হবে। তাদের বক্তব্য, দেশ এখন সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চায়, নেতৃত্বে বদল নয়। সিংহাসনের লোভে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন, আর তারপর ভেবেছিলেন এবার তিনিই সর্বের সর্বা, তাই যা খুশি তাই শুরু করেছিলেন। তার মদতে এই কয়েক মাসে বাংলাদেশের জিহাদি ও সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না। আর এই গোটা বিষয়টা নিয়েই আমরা কথা বলেছিলাম ডিফেন্স এক্সপার্টের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলাদেশের একটা কথা হয় যে ওরা লিগ্যাল রুট নিয়ে নেয়, লিগাল রাস্তাটা নাই। ওরা লিগাল রাস্তা নিয়ে তো আপনার ওদের যে ট্রাইব্যুনাল ছিল তার মধ্যে জামাত ইসলাম যাদের ছিল, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, ম্যাক্সিমাম লোক যারা 1975-এ যারা বঙ্গবন্ধুকে মারার ষড়যন্ত্রে ছিলেন ওদেরকে মারা হলো। তো সেম জিনিসটা এই ইউনূসের সঙ্গে হবে, ওনাকেও ট্রায়াল ফেস করতে হবে। ইনি যে বলছিলেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে আনতে হবে, এখন তো শেখ হাসিনা ওয়াজেদ আমি জানি না প্রাইম মিনিস্টার কি করেন, আমরা জানেন না, কোনো আইডিয়া নেই। হয়তো ইনি ইন্ডিয়াতে আছেন, কিন্তু যা করেন ওদের নিজের খুশিতে আছেন, উনি ও তসলিমা নাসরিন আছেন, ওরা খুশিতে আছে। কিন্তু এখন জিজ্ঞেস করা হবে কি তোমাকে, এই যে তুমি ইন্টারিম গভর্নমেন্ট 9 মাস চালালে, এটা তো কমপ্লিটলি ইলিগাল। তাহলে তুমি জবাব দাও দেশকে, তুমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জবাব দাও, তুমি কিভাবে ওখানে বসলে। তার মানে একটা গভীর ষড়যন্ত্র ছিল, যেটা আমরা বলি না টুল কিট, যেটা আমরা বলি ডিপ স্টেট। এই ডিপ স্টেট বাংলাদেশের 17 কোটি ভাই বোনদেরকে বুঝিয়ে দিল যে ওখানে একটা গভর্নমেন্ট আছে যার কাছে লিগ্যাল স্যাংটিটি আছে, যেটা ইন রিয়ালিটি নেই, ছিল না। তাই জন্য এই গভর্নমেন্টকে ফেস করতে হবে কি তোমরা এই 9 মাস ট্যাক্স পেয়ার মানিতে তুমি বিদেশে গেছো, তুমি ডিফেন্স ডিল করেছো, তুমি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছো চায়না কাছে, তুমি টুকরো টুকরো করে বাংলাদেশের মান সম্মানটা হারিয়ে দিয়েছো। এর জন্য তো জবাব দিতে হবে। খন্দকার মুস্তাকের মতন ওনাকে জেলে থেকে জবাব দিতে হবে। আমার তো এই এন্ড স্টেট এটাই তো মনে হচ্ছে এখন, দিস ইজ হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্রফেসর ইউনূস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো দুটো জিনিস, একটা বললাম আপনাকে কি আপনার এই যে লেজিটিমেসি নেই, এনার লিগাল নেই, আর দ্বিতীয় 1975 and 2025 এটা 50 বছরের মধ্যে অনেকগুলো মেল হচ্ছে, তার মানে ইতিহাস আবার রিপিট হচ্ছে। আর ওই যতগুলো অ্যাক্টর ছিল 1975-তে সব এসে গেছে। 1971-75-এ আপনি দেখুন আমেরিকার ছিল, এখানে চায়না ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল না। ইন্ডিয়া ছিল শুধু ওদের বন্ধুত্ব হয়ে। আমরা মাটিতে, ওদের মাটিতে আমাদের রক্ত দিয়ে ওদের মুক্তি সংগ্রামে আমরা মদত করেছিলাম। আমরা কিন্তু চায়না, পাকিস্তান বা আমেরিকার মতন কোনো ষড়যন্ত্র করিনি, ওটা যেটা আজকে হয়েছে ওখানে। তাই জন্যে আজকে বাংলাদেশ মানুষ এনাকে জিজ্ঞেস করছে, রাইট? বাংলাদেশ মানুষ এখানে জিজ্ঞেস করছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দ্যাট ইজ হোয়াট নাও। এখন ওদের মধ্যে অনেকগুলো জিনিস হচ্ছে। এখন আবার আপনি দেখবেন ওদের যে কনস্টিটিউশন যেটা আছে, ওই কনস্টিটিউশনের মধ্যে ওনাদের যে রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চাপু, উনি তো এখনো আছেন, উনি তো কনস্টিটিউশনালি ইলেক্টেড, উনি তো প্রেসিডেন্ট ওখানে, উনি একটা কি ফ্যাক্টর হয়ে বেরিয়েছেন। এবং ওনার সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়েছে প্রধান বিচারপতির, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি এই সরকার ইতিমধ্যে বলছে যে আমরা কোনো দায়িত্ব সামলাতে পারছি না এবং এদেরকে সরিয়ে দিয়ে নতুন যদি কোনো অন্তর্বর্তী সরকার তৈরি হয়, তাহলে ওই প্রধান বিচারপতিকে তার প্রধান উপদেষ্টার মুখ হিসেবে সামনে নিয়ে আসতে চাইছেন, এমন একটা প্রস্তাব ইতিমধ্যে চুপ্পু করেছে। দেখুন ওখানে অনেকগুলো গুজব চলছে, অনেকগুলো বাতরিতে অনেকগুলো নিউজ পেপার বা অনেকগুলো থট প্রসেস হচ্ছে। ওর মধ্যে 4টে স্টেক হোল্ডার আছে, 4টে স্টেক হোল্ডার। আর ওটা প্রত্যেকটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি বাংলাদেশে আজকে হচ্ছেটা কি। প্রথমটা হচ্ছে প্রেসিডেন্ট কি করছেন, দ্বিতীয় যদি ওদের পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, তৃতীয় ওরা যারা স্টেক হোল্ডার্স আছেন, গ্রেট গেম স্টেক হোল্ডার, ওরা কি করছে, আর চতুর্থ আর্মি। ওটা আমরা পরে আলোচনা করছি, আর্মি ব্যাপারটা আলাদা আলোচনা করছি। প্রথমে দেখুন আপনি যদি প্রেসিডেন্টের কথা, আপনি তো নিজে বললেন ওর সঙ্গে মিটিং অনেকদিন পর ওনাকে বের করা হলো।
অনেকদিন থেকে এটা খবর ছিল বাংলাদেশে কি উনি হাউস অ্যারেস্ট আছেন, কোনো কথা বলছেন না, এরকম ছিল না। ওনার বাড়িতে একটা বঙ্গবন্ধুর ছবি ছিল, ওটা নামিয়ে দেওয়া হয়েছিল, রাইট? কিন্তু উনি ছিলেন, উনি আছেন। অনেকবার চেষ্টা করা হলো, এই প্রফেসর অনেকবার চেষ্টা করলেন ওনাকে সরাতে, উনি সরাতে পারেননি। এখন প্রেসিডেন্টের কাছে যা পাওয়ার আছে, ওই পাওয়ার এক্সারসাইজ করে উনি বলবেন, দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ লস্ট মাই ফেথ, দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ লস্ট মাই কনফিডেন্স, সো ডিসমিস ইট। তার মানে আন্ডার দ্য স্পেশাল পাওয়ার যেটা আপনার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, উনি ওখানে এমার্জেন্সি লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট উনি বানাবেন। আর ওই ইন্টারিম গভর্নমেন্ট 2007-2009 থেকে যেটা হয়েছিল, ওরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে। তা আজকে যে কি পার্সেন্ট যিনি এমার্জ হচ্ছে, যতগুলো জিনিস যেটা হচ্ছে, পুরো বিশ্ব ওনার দিকে তাকাচ্ছে কি বাংলাদেশের প্রেসিডেন্ট কি করবেন, এন্ড দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ, উনি হচ্ছেন লিঞ্চপিন। তার মানে একটা যেটা একটা চাকাতে যেটা চলছে, ওর মধ্যে যেটা পিন লাগানো আছে, ওই পিন উনি পুরো দেশের জন্য আবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় উনি পৌঁছে গেছেন, অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, এটাই সৎ আছে, এটাই সৎ আছে। আর ওনার সঙ্গে আছে আর্মি। পলিটিক্যাল পার্টি ভেরি ইম্পর্টেন্ট। এখন একটা গুজব ছড়িয়েছে কি ইউনুস এক্সিট করলে একটা আমরা জাতীয় পার্টি, একটা ন্যাশনাল গভর্নমেন্ট বানাবো। তো এই ইন্টারিম গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্টের তফাৎ কি? দুটো তফাৎ আছে, একটাই তফাৎ আমি বলতে পারি, ওর মধ্যে বিএনপি অ্যান্ড এনসিপি যেটা নতুন একটা সংগঠন তৈরি হয়েছে, ওরা ওখানে নেই। তো ওরা ওখানে ঢুকতে চায়, এনসিপি তো লোক অলরেডি ছিল, বিএনপি লোক ছিল না, বিএনপি চলে আসবে, এটাই তো বকুরজামান চাইছিলেন। কিন্তু ওর হেড কে হবে? ওর যে নতুন গভর্নমেন্ট হবে, ওটা হেড কে হবে? ওটা কি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন, নাকি এরা নিজে একটা বানিয়ে আবার বলবো কি আমরা আমাদের কাছে লেজিটিমেসি আছে? আমার মনে হয় এত সহজ নয় বাংলাদেশকে বোঝা, এত সহজ নয় একটা গভর্নমেন্টকে নতুন বানানো। এর মধ্যে একটাই সহজ জিনিস আছে, যেটা আমি বলবো আমাদের বাংলাদেশ ভাই বোনকে আজকে আপিল করবো আমি, কি এই যে রাস্তায় যারা নেমেছিলেন, ওদের মুখোশটা খুলে গেছে, ওদেরকে আবার এক্সপোজ করুন। $23 মিলিয়ন নিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে বদনাম করে ওরা এখান থেকে তাড়িয়েছিল, আজকে 9 মাসে পুরো বাংলাদেশকে ধ্বংস করেছে, আমাদের ইন্ডিয়ান নাম বরবাদ করেছে। এইটাই মুখোশটা খুলে দিয়ে ওদেরকে বোঝান কি তোমাদেরকে ছাড়বো না, তোমরা তো সূর্যের সন্তান আছো। এই তোমরা যে সূর্য সন্তান, ওই মোস্তাক খান্ডাকারে যেটা সূর্য সন্তানের মতন হবে, দেশ ছাড়তে হবে, না হলে ফাঁসিতে যেতে হবে। তাই জন্যে এই এনসিপি লিডারদের মুখের উপর আপনি দেখবেন আর এ নেই, তেজ নেই, আর ওরা চমকে যাচ্ছে না, ওরাও জানে কি সিচুয়েশনটা কোথায় আছে। সিচুয়েশন ইজ ভেরি কমপ্লেক্স। আর ইউনুস যাচ্ছেন, আর এই কোশ্চেনটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ কি করে আসবেন, এটা ডিসাইড হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যখন নতুন নিজের এমার্জেন্সি লাগাবেন, নতুন একটা টিম নিয়ে আসবেন, তখন ওরা ডিসাইড করবে। যত নতুন একটা ইলেকশনের একটা ইলেকশন কমিশনার হবে, তখন ডিসাইড হবে। কেন যে এই গভর্নমেন্ট যেটা ডিসিশনটা নিয়েছে, সব ভুল, সব ভুল, সব ভুল, সেটা সব নাকচ হয়ে যাবে। এন্ড তখন যেটা আপনি ব্যান লাগিয়েছিলেন আওয়ামী লীগের উপরে, ওটাও শেষ। তখন দেখা যাবে কি শেখ হাসিনা ওয়াজেদ প্রাইম মিনিস্টার কি করে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।